কিছু বলতেছেন, কিছু শোনা যাচ্ছে না। কথা শুনতেছো না? একটু শোনা গেছে। হুম। তাহলে দেখো আমরা এখানে ছিলাম, আমরা দেখো তাহলে 32.3 কেজি সালফার থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে 24.8 লিটার। তাহলে 1 কেজি থেকে কত হচ্ছে? এত। তাহলে 300 কেজি থেকে কত হবে? কত আসে বলো? দুশো 32.5 ইন্টু 10⁻³ 32.5 ইন্টু 10⁻³। এত লিটার, তাই না? আমাদের তো চাইছে কত ঘন মিটার কিউব, ঘন মিটার চাইছে। তাহলে আমরা কি জানি 1 মিটার কিউব ইজ ইকুয়াল কত লিটার? 1000 লিটার না? জি। তাহলে 1 লিটার থেকে মিটার কিউব তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও। 1000 দিয়ে ভাগ করলে কত থাকে? 232.5 মিটার কিউব। দেখো হয়েছে কিনা। রেডি। ওদের 229.23 মিটার কিউব আসছে। 229 না 210? ও 22.4 দিয়ে করছে। 22.4 তো হবে না। 25 ডিগ্রি সেলসিয়াস বলে দিছে না? 25°C বলছে। তাহলে 22.4 হবে না, 24.5 হবে, 24.8 হবে। কি হইলো, এটা হাঁটে না কেন? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতো না, 25 ডিগ্রিতে কত হবে? 24.8 হবে, বইতে আছে তো। এসটিপি আছে, টিপি। ঠিক আছে, বুঝছি, সিস্টেম বুঝছি। জি। এই চ্যাপ্টারে কি ম্যাথ আসবে? ম্যাথ তো আসে না, এটা তো নর্মাল ম্যাথ, আসলে পারবা। স্পেসিফিক মানে কোনো রুলস এর ম্যাথ নাই এখানে, এখানে তো এটা একটা বেসিক ম্যাথ আর কি। আচ্ছা এরপরে দেখো এই অবি উভয় পরিবেশের জন্য হুমকি স্বরূপ, এটা তো আশা করে পড়লে বুঝবা যে একটা সালফার কার্বন ডাই অক্সাইড, এই মাইক দিব দুইটারে এখন বুঝে। হ্যাঁ, তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তোমার, আর একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। তাহলে এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর হচ্ছে কি অ্যাসিড রেইন। দুটাই কি ক্ষতিকর, তাই না? এটা তাপমাত্রা বৃদ্ধি করে, এটা অ্যাসিড বৃষ্টি ঘটায়। এটা বোঝানো লাগবে না। হ্যাঁ, এটা বোঝানো লাগবে না তো, আমি জানি। এখানে কি আছে? ও আচ্ছা, এটা আবার টেম্পারেচারকে চেঞ্জ করছে, 22.4 থেকে আবার টেম্পারেচার চেঞ্জ করছে, চেঞ্জ করে 229-এ গেছে। হ্যাঁ, এগুলো করা যায়। তাহলে যে এলো সেই পদ্ধতি ওইটাই দাঁড়াইলো, আমরা যেটা করছি এটাই তো ঠিক আছে। আমরা যেটা করছি এটাই ঠিক আছে। 29 আর 29।
এখানে কি সমস্যা? এটা কিসের জন্য লাগাইছো? এটা তো ম্যাথ। পরেরটা আরে পেজটা ম্যাথের জন্য দেখাইছি। এটা কেন? এটা 3 নাম্বার পেজ, এটা কিসের জন্য? সিলেট বোর্ড? এটা আপনি বইতে বুঝাই দিয়েন, এটা দেখিয়েন না। আচ্ছা ঠিক আছে। না এখানে এই যে কি কিছুটা সাইক্লিং এটা বুঝাই দেন। কিউ সামগ্রী রিসাইক্লিং প্রক্রিয়া সংরক্ষণ করা যায়, এটা জি, এটা আপনি দাগে রাখছিলেন, পরে আমিও ক্রস দিয়ে রাখছি। কি আছে এখানে? পলিথিলিন টেরিপ্যালেন্ট জিনিসটা কি? অ্যান্সার কই? অ্যান্সার পরের পেজে আছে। হ্যাঁ। এটা একটা প্লাস্টিক শিল্প। মা মা উদ্দীপকের কিউ হলো প্লাস্টিক শিল্প। ব্যবহারের পর পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করা, এটা আসলে প্লাস্টিক শিল্প। প্লাস্টিক তো তোমাদের বইতে নাই মেবি, পলিথিন। প্লাস্টিক ছিল, ওটা পড়ার নাই। ও করেনি। না, এই কারণে তো গোল দিয়ে রাখছিলেন। আচ্ছা এখানে প্লাস্টিক শিল্পের কি চাইছে? ক্ষতিকর দিক চাইছে নাকি? কখনোই পচে না, নষ্ট হয় না, রূপান্তরিত হয় না, আগুনে পুড়তে থাকে, রিসাইক্লিং এর জন্য করা যায় না আর কি। কোশ্চেনটা কি ছিল? রিসাইক্লিং। আচ্ছা, এটা বাদ দেন, আপনি পরেরটা দেখেন। রিসাইক্লিং গুরুত্বপূর্ণ কেন আর কি? প্লাস্টিক তো আছে কি, এটা প্লাস্টিক তো কি করা যায় না, ধ্বংস করা যায় না কখনোই। কখনো এটাকে কি করা যায় না, মানে শেষ করা যাবে না। এখানে এটাকে রিসাইক্লিং করা ছাড়া কোনো। এটাকে পুড়ে দেওয়া যায় না? পুরাই দিতে পারবো, পুরাই দিলে তো ক্ষতি। তুমি তো এটাকে নিঃশেষ করতে পারবে না, মানে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে মাটিতে মিশে যায় বা পানিতে মিশে যায়, সেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, পানিতে মিশে গেলেও হয়। পানিতে মিশে গেলে সুবিধা হচ্ছে যে পানির সাথে মিশে গেল, তো পানি ধীরে ধীরে আবার কি হয়ে যায়, পরিবেশই পানিকে আবার ক্লিন করে ফেলে, এগুলো ভালো। আর যেগুলো মাটিতে মিশে সেগুলো আর সবচেয়ে বেশি ভালো। তো মাটি যাই মিশবে সেটা মাটিই হয়ে যাবে। তো প্লাস্টিকের সমস্যা হচ্ছে সে পানিতেও মিশে না, মাটিতেও মিশে না। তো এটাকে তুমি শেষ করতে পারবা না। ধ্বংস করার একটাই উপায়, সেটা হচ্ছে আগুনে পুড়ানো। আগুনে পুড়ালে তো সে ক্ষতি করে, কার্বন ডাইঅক্সাইড, কালো ধোঁয়া, এটা তো ক্ষতি করে। এই কারণে এটাকে একটাই উপায়, সেটা হচ্ছে কি এটা এটাকে কেন বানাইতো? না বানাইলেই তো হতো, অন্য কিছু বানাইতো। খরচ কম, খরচ কম, এটা হচ্ছে প্লাস্টিকের সুবিধা আর কি। বুঝতে পারছো? কিন্তু প্লাস্টিক তো আবার অনেক বছর পর মাটিতে মিশে যায় না? হ্যাঁ, না মাটিতে অনেক কখনোই মিশে বছর না। পর? না কখনোই না, 1000 বছরও এটা মাটিতে মিশবে না। কি বলে? শুনছি তো মিশে যায়, হাজার না, বছর এটা তো মিশবে। 1000 বছর তুমি বাঁচি থাকবা না, তোমার প্রজন্ম বাঁচি থাকবে। তোমার মিনিমাম 20 পুরুষ বাঁচলেও তো প্লাস্টিক কি হবে না, 1000 বছর হবে না। ঠিক আছে, এই হলো সমস্যা। তো অ্যাকচুয়ালি প্লাস্টিককে কাজে লাগানোর একটাই উপায়, সেটা হচ্ছে যে এটাকে আবার ইউজ করে ফেলো। হুম, আর প্লাস্টিককে ইউজ করাও একটা আমি হাঁটতেছি নাকি আপনার সাথে কেউ হাঁটতেছে হি হি করে? আমার পাশে অনেকগুলো পিচ্ছি আছে, ওগুলো আছে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের?
এখানে কি তুমি ছবিগুলারে মনে হয় যে কোন দুনিয়া থেকে যে তোলো, একটা পাহাড়ের উপর থেকে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে তুলি। মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে তুলো, এত দূর থেকে মানুষ ছবি তোলে, তেরা বেকা। সেখানে কি বলছেন, বিভাগকে শিল্পের কাঁচামালটি প্রক্রিয়াজাতকরণে পটাশ সোডিয়াম ডাইক্রোমেট ভূমিকা সমীকরণ সহ লিখো। শিল্পটা কি? ট্যানারি। গো নাম্বারটা বলিয়েন, লাস্টেরটা পড়া দরকার নেই। আচ্ছা, গরুর গো হচ্ছে, হ্যাঁ ট্যানারি তো, তাই না? ট্যানারি শিল্পের মধ্যে সোডিয়াম ডাইক্রোমেটের ভূমিকা। ওকে, কি লিখছে? চামড়া শিল্প কি পড়াইছিলাম তোমাকে? না। করাই নাই? ও, এটা বাদ। এগুলো বই বই ছবি দিছো? দিছি। গুড, এটা না বলবো আগে। বইয়ের ছবি শুরু হয়েছে কোথা থেকে? শেষ থেকে দেখে আসি। রিসাইক্লিং, অ্যালুমিনিয়াম, কাঁচ শিল্প, এটা না, এটা তো কাঁচ। আচ্ছা, আপনি এখন যেখানে আছেন ওখান থেকে চালাই যান, পরে হচ্ছে যখন বইটা আসবে তখন দেখিয়েন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এখানে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটু দেখার চেষ্টা করি যে কাঁচামাল হলো চামড়া, চামড়া প্রক্রিয়াজাতকরণে ট্যানিং। ট্যানিং মানে আমি তোমার পড়াইছি লাগে। ট্যানিং মানে যে শুকানো, ওজন কমানো। ট্যানিং এ সোডিয়াম ডাইক্রোমেটের ভূমিকা নিচে দেওয়া হলো। চামড়ার ওজনের উপর ভিত্তি করে ট্যানিং এর সময় এতে সোডিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। আচ্ছা, তো চামড়ার এই সোডিয়াম ডাইক্রোমেটকে শোষণ করা এবং চামড়ার উপর সর্বত্র হলুদ বর্ণ ধারণ করে। তাহলে কি করলো, চামড়া আছে, চামড়ার উপর আমরা কি দিলাম, সোডিয়াম ডাইক্রোমেট দিলাম, আর কি দিলাম, সালফিউরিক অ্যাসিড দিলাম। তার কারণে এই চামড়াটা কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। ঠিক আছে, দাগাইলাম হলুদ হয়ে গেল সবুজ, বুঝলাম না। আপনার বোর্ডের কালারও বিক্রিয়া করতেছে। হ্যাঁ, এবার হবে, এবার হবে। বোর্ডের কালার আমি হয় না, কত এত আঁকা আঁকির দরকার নেই এখন। বোর্ডের কালার আমি নিজেই কালো ইয়া করছি, রেড করছি, হোয়াইট করছি না। আচ্ছা, তো চামড়া কালারটা হচ্ছে হলুদ বর্ণ ধারণ করবে। এই পর্যায়ে চামড়ার লিঙ্কেজ ক্রোমিয়াম দ্বারা পূর্ণ হয়ে ক্রোমিয়াম মৌল চামড়ার ভেতরে প্রোটিনের সাথে বন্ধন তৈরি করে একটি জটিল ক্রোমিয়াম টেনিং চামড়া তৈরি করে থাকে। এরপর চামড়াকে প্যাডেল হতে তুলে এনে অতিরিক্ত লিকার অপসারণ করে দ্বিতীয় প্যাডেলে নিয়ে নাড়াচাড়া করা হয়, ফলে চামড়ার হলুদ রং সম্পূর্ণভাবে অপসারিত হয়। তো এখানে একটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট HCl সোডিয়াম সালফেট। এখান থেকে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্রোমিয়াম হাইড্রোক্সি সালফেট, হ্যাঁ, সালফার আর পানি। আচ্ছা, এই রিঅ্যাকশনটা আমরা একটু দেখি। ছবি তুলছে এমন ভাবে যেটা কাটাও যায়।
তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম? আমি একটা দিছি দেখেন। আচ্ছা দাঁড়া, চামড়া সংরক্ষণ করলাম। সেকেন্ড ধাপে কি বললো যে সোডিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যাড করলাম। থার্ড নাম্বার স্টেপ কি? থার্ড নাম্বার স্টেপ হচ্ছে আমাদের চামড়া চামড়া প্লাস সোডিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে এরা হলুদ কালার হলো। ফোর্থ নাম্বার কন্ডিশন হচ্ছে ক্রোমিয়ামটা যে লিঙ্কেজ আছে, লিঙ্কেজের সাথে ঢুকে একটা ট্যানিং তৈরি করবে এবং এটা হলুদ বর্ণ অপসারণ করবে। বুঝতে পারছি? প্রথমে আমরা চামড়াটা নিলাম, তার মধ্যে সোডিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিলাম। এই চামড়ার সাথে আমাদের ডাইক্রোমেটটা বিক্রিয়া করে হলুদ বর্ণ ধারণ করবে। এরপর আমাদের যে ক্রোমিয়ামটা আছে সেটা চামড়ার মধ্যে যে লিঙ্কেজ বা ছিদ্রগুলো আছে, আর চামড়ার যে প্রোটিন, অ্যাকচুয়ালি লিঙ্কেজ না, এখানে এখানে প্রোটিনটা দিলে বেটার। প্রোটিন প্রোটিনের সাথে বিক্রিয়া করবে, প্রোটিনের সাথে বিক্রিয়া করে সে একটা ট্যানিং তৈরি করবে এবং সেটা কালারলেস হবে। রিঅ্যাকশনটা কি এরকম ভাবে হচ্ছে? সোডিয়াম ডাইক্রোমেট প্লাস HCl প্লাস সোডিয়াম সালফাইড, এখানে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, ক্রোমিয়াম হাইড্রোক্সি সালফেট, আর উৎপন্ন হচ্ছে সালফার পানি। এই ট্যান বলছে সম্পূর্ণ হলুদ বর্ণ দূর হওয়ার পর এতে এতে HCl যোগ করা হয়। হলুদ বর্ণ দূর হলে চামড়াকে দ্রবণ থেকে তুলে এনে শুকানো হয়। এতে সালফিউরিক অ্যাসিড যোগ করার কারণে এদের যে খাদ্য লবণ যোগ করা হয় তা সালফেট লবণ হিসেবে অপসারিত হয়। তাহলে দেখ, আমরা যে সালফিউরিক অ্যাসিড যোগ করছিলাম এখানে, আমরা যে সালফিউরিক অ্যাসিডটা দিছিলাম সেটা কি বলা হলো, আচ্ছা তাহলে আমরা এই যে এখানে তো সোডিয়াম ডাইক্রোমেটটা দিছি, এটাকে অপারেশন করলো এগুলা, আরেকটা কি দিছি সোডিয়াম সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিডটা কি করতে হবে? সালফিউরিক অ্যাসিডটাকে সরানোর জন্য আমরা যে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণের চামড়ার মধ্যে যে লবণ দেওয়া হয়, এই লবণটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করবে। এটা এবার এখান থেকে অপসারিত হবে। এটা এখান থেকে কি হবে? অপসারিত হবে, যোগ করা হয়, তার সালফেট লবণ হিসেবে অপসারিত হয়। ফলে চামড়াকে ক্রোম আর কি লিখছ, আপনাকে নতুন একটা পাঠাইছি, ওটা দেখেন। একদিতে হইল নাকি? নতুন একই জিনিস সরাইছো না? গাড়ি ঢুকছে, সেম জিনিস দিতে পারে। ট্যানিং উপযোগী করে তোলে শুকানো চামড়াকে
গ্লুকোজ দ্রবণে ভিজানো হয়, ফলে চামড়ার হলুদ বর্ণ দূর হয়ে যায়। এর আগের পেজটা করি। হ্যাঁ, এই তাহলে কি হলো যে চামড়ার ট্যানিং এর ফল করে তোলে, শুকনো চামড়াকে গ্লুকোজের দ্রবণে দেওয়া হয়, ফলে হলুদ বর্ণটা চলে যায়। সেখানে সোডিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, গ্লুকোজ এরা বিক্রিয়া করে সোডিয়াম সালফেট, পানি, সোডিয়াম হাইড্রোক্সি সালফেট এটাও তৈরি করতেছে। তাহলে এখানে আমাদের দুইটা রিয়েকশন শিখে ফেলতে হবে আর কি, এই হলো বিষয়। প্রসেসটা কি? প্রসেস হচ্ছে এটা। এটা দেখে কি সমতা করা যায় নাকি এটা পুরো মুখস্থ সমতা করে তো ফেলতে দরকার নেই, তোমার সমতা দরকার নেই। সমতা শুধু আমাদের পরিমাণগত রসায়নে করবো, এছাড়া কোনো চ্যাপ্টারে সমতা করা তোমার জরুরি না। প্রসেস হচ্ছে চারটা না, ছয়টা আর কি। এইটা ফার্স্ট প্রসেস, সেকেন্ড প্রসেস আমরা এই দুইটা যোগ করব, থার্ড প্রসেস হচ্ছে এটা হলুদ বর্ণ তৈরি করবে, ফোর্থ প্রসেস হচ্ছে ট্যানিং হবে, ফিফথ নাম্বার হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে ফিফথ নাম্বার, এই রিঅ্যাকশনটা হচ্ছে ফিফথ নাম্বার। আর সিক্স নাম্বারে হচ্ছে আমার এই রিঅ্যাকশনটা, এই যে এটা। এটা হচ্ছে আমার সিক্স নাম্বার রিঅ্যাকশন শেষ। এই ছয়টা স্টেপ, বুঝছো? ছয়টা স্টেপে হচ্ছে আমার ট্যানারি বা চামড়া কিভাবে প্রসেস করা হচ্ছে, এই ছয়টা স্টেপ হচ্ছে এটা। আমার কেন জানি না মনে হচ্ছে এটা আমি পড়ছি। কি জানি, এই যেখানে যে ছয়টা স্টেপ আছে, এই ছয়টা স্টেপ হচ্ছে তোমার টোটাল কোশ্চেনের অ্যান্সার। চামড়াকে সংরক্ষণ করতে হবে, সোডিয়াম ডাইক্রোমেট দিতে হবে, সাথে সালফারিক অ্যাসিড দিতে হবে। ডাইক্রোমেটটা চামড়ার সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণ ধারণ করবে, ক্রোমিয়ামটা প্রোটিনের সাথে বিক্রিয়া করে ট্যানিং তৈরি করবে। এরপরে আমরা এখান থেকে ক্রোমিয়ামকে সরানোর জন্য কি করব, এই এই বিক্রিয়াটা করা হবে, তাহলে কি হবে, বর্ণহীন তৈরি হবে। আর আমরা যে সালফারিক অ্যাসিডটা দিছি সেটাকে সরানোর জন্য সোডিয়াম ক্লোরাইড দিব, তাহলে সোডিয়াম সালফেট হয়ে পানির সাথে মিশে চলে যাবে, আর শেষে এই বিক্রিয়াটা করা হবে শেষ। এই রিঅ্যাকশনটা হচ্ছে এখানে 5 নাম্বার হচ্ছে এই রিঅ্যাকশনটা, ঠিক আছে? জি বুঝতে পারছি? জি। ওকে, আমরা কোথায় ছিলাম লাস্ট? এটাই ছিলাম। এটাতে শেষ করছি। এটা শেষ করলাম। ওকে।
এবার বলছে বি এ শিল্প উৎপাদনের মূলনীতি। বি কি? বি এ শিল্প উৎপাদন হচ্ছে যেটা মূল কাঁচামাল হচ্ছে সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, কাঁচ শিল্প, তাই না? জি। বি এর মূল বি হচ্ছে কাঁচ শিল্প, কাঁচ। হ্যাঁ, বি হচ্ছে এই যে কাঁচ শিল্প যেটা বললাম। দেখো কাঁচ শিল্পের মধ্যে কি বলা হচ্ছে এখন, বলেছে বি শিল্পটা হচ্ছে কাঁচ শিল্প। নিম্নে কাঁচ শিল্পের বর্ণনা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে যখন বালি বা কোয়ার্টস, এই যে এই ওয়ার্ডটা আমি তোমাকে বলছিলাম, কোয়ার্টস, মনে আছে? এই কোয়ার্টস ওয়াটার আমি তোমাকে বলছিলাম, যখন বালি বা কোয়ার্টস অন্যান্য ধাতব অক্সাইড বা কার্বনেট, যেরকম সোডিয়াম কার্বনেট হতে পারে, পটাশিয়াম কার্বনেট হতে পারে, ছাড়া, এগুলো ছাড়া সাথে চুন বা অ্যালুমিনা বা লেড অক্সাইড মিশ্রণ পাওয়া যায়। যদি মিশ্রণ করে উত্তপ্ত করা হয় তখন সিলিকেটের একটি গলিত মিশ্রণ পাওয়া যায়। তখন এটিকে শীতল করে কাঁচে পরিণত করা হয়। কাঁচে নির্দিষ্ট কোনো সংযুক্তি নেই। তরল কাঁচ দ্রুত শীতল হয়ে স্বচ্ছ বর্ণহীন কাঁচ রূপ পদার্থ পাওয়া যায়। এটিকে অতি শীতলকৃত তরল বলা হয়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কাঁচ উৎপাদনে নিম্নলিখিত বিক্রিয়াগুলো সংঘটিত হয়। এই বিক্রিয়াগুলো দিচ্ছে। শেষে বিক্রিয়াটি ৩ নং বিক্রিয়াটি উল্লেখ ধাপে ৩টি ধাপে ঘটে। আচ্ছা, তাহলে কাঁচ শিল্প এই গ্লাস ইন্ডাস্ট্রি আমাদেরও আছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে। তো কাঁচ শিল্পের ঘটনা কি ঘটে? আমাদের যে বালি, বালির মূল উপাদান হচ্ছে সিলিকন অক্সাইড। এছাড়াও এই সিলিকন অক্সাইড থেকে, সিলিকন অক্সাইডটা এটা নেওয়া হবে বালি থেকে, ক্যালসিয়াম সিলিকেট, তারপরে লেড সিলিকেট, এরকম কিছু কম্পাউন্ড হচ্ছে আমাদের কোথায় পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, ঠিক আছে, বা বালিতে পাওয়া যায়, মিশ্রিত অবস্থা পাওয়া যায়। এদেরকে নিয়ে অতিরিক্ত উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হবে। কি করা হবে? হিট দেওয়া হবে, হিট। হিট দিয়ে এদেরকে একদম গলায় ফেলবে। কি করে ফেলবে? মেল্ট করে ফেলবে, গলায় ফেলবে। গলানোর জন্য এখানে ক্যালসিয়াম সিলিকেট ইউজ করা হয়, কারণ ক্যালসিয়াম সিলিকেট হচ্ছে গলনাঙ্ক কমায়, মানে অল্প তাপমাত্রাতে এরা সবাই গলে যাবে ক্যালসিয়ামের উপস্থিতির কারণে। ক্যালসিয়াম সিলিকেট কি করবে? গলনাঙ্ক কমায় দিবে, অল্প তাপমাত্রায় এই সবগুলোকে গলাইতে সাহায্য করে। গলানোর পরে এটা লিকুইড টাইপস হয়ে যাবে না? গলানোর পরে এটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। এই লিকুইডটাকে র্যাপিড কুলিং করা হয় এটাকে। লিকুইডটাকে কি করা হবে? র্যাপিড কুলিং, মানে খুব দ্রুত এটাকে ঠান্ডা করে দেওয়া হবে। দ্রুত ঠান্ডা করলে এই লিকুইড ফর্মটাই হার্ড হয়ে যায়। লিকুইড ফর্মটা কি হয়ে যাবে? হার্ড হয়ে যাবে। বিষয়টা এরকম না যে, যেরকম পানি, এটা কি হচ্ছে? আইস, তারপরে ওয়াটার, তারপরে ভেপার, তাই না? এরকম হচ্ছে না? ৩ রকম স্টেটে পাওয়া যাচ্ছে না? তাপ দিলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এরকম হয় না? হয়। কিন্তু গ্লাস, গ্লাসের এরকম স্পেসিফিক, যেরকম এটা আইস থেকে ওয়াটার কনভার্ট হবে কখন? 0 ডিগ্রিতে। এটা হবে কখন? 100 ডিগ্রিতে, তাই না? কিন্তু গ্লাস কত ডিগ্রিতে কি হবে? গলবে। কত ডিগ্রি তাপমাত্রায় গ্লাস গলবে বা কত ডিগ্রি তাপমাত্রায় গ্লাস ভেপার হবে, এরকম কোনো ফিক্সড টেম্পারেচার নাই। কেন নাই? কারণ হচ্ছে গ্লাসের মধ্যে অনেক কম্পাউন্ডের মিক্সচার, এবং সেটা কত পরিমাণ থাকবে সেটাও ফিক্সড না।
এক একটা গ্লাসের জন্য এক এক রকমের মিক্সচার পাওয়া যায়, এক একটা গ্লাসের জন্য এক এক রকম মিক্সচার পাওয়া যায়। বুঝতে পারছি? এই কারণে আমরা গ্লাসকে আমরা একটা সংকর বা সংকর ধাতু হিসাবে, ধাতু না, সংকর পদার্থ হিসেবে দেখা যায় অনেক সময় বা বলা হয়। এটা বলেছে, দেখো কি বলেছে, যে চুন, অ্যালুমিনা, লেড অক্সাইড এগুলো মিশ্রণকে উত্তপ্ত করে তখন সিলিকেটের একটি গলিত মিশ্রণ পাওয়া যায়, মানে এটা মিশে একটা গলিত লিকুইডের মতো হয়ে যাবে। একদম লিকুইড না, এটা অ্যাকচুয়ালি একটা পেস্টের মতো হয়ে যাবে। মানে এটাকে র্যাপিড কুলিং করা হয়, খুব দ্রুত এটাকে শীতল করে এটাকে স্বচ্ছ বর্ণরূপ বর্ণহীন একটা কাচের মতো পাওয়া যায়। এখানে বিক্রিয়া কি করতেছে, বিক্রিয়া করতেছে এগুলা, বিক্রিয়া কি করতেছে, দেখো ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট আর সিলিকন অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করবে। তারপরে ক্যালসিয়াম কার্বনেট, সবগুলা কার্বনেট আবার সিলিকন অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকেট, মানে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করবে। সোডিয়াম সালফেট সিলিকন অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এখন ম্যাটার হচ্ছে এই যে দেখো সিলিকেট সিলিকেট সিলিকেট, সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে বালি, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বালি। বালি। এটাই হচ্ছে আমাদের মূল কাঁচামাল, কাঁচ তৈরি মূল কাঁচামালই হচ্ছে বালি, বালি থেকে কাঁচ তৈরি করা হয়। তো বালি থেকে সিলিকন অক্সাইডটাকে অ্যাকচুয়ালি আলাদা করা, বালিতে অনেক কিছু থাকে, বালিতে অনেক কিছু থাকে, বাট প্রায় 80% মতো সিলিকন অক্সাইডই পাওয়া যায়, বাকিগুলা অন্যান্য কম্পাউন্ড থাকতে পারে। তাহলে দেখো এই যে আমার এই কম্পাউন্ডগুলো তৈরি হলো, এখন এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে সিলিকন সোডিয়াম সালফেট, এটা বলতেছে আবার 3-4টা ধাপে সংগঠিত হয়। দেখুন সোডিয়াম সালফেট আগে কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড তৈরি করতে পারে, সেটা আবার কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফাইড তৈরি করে, এই সোডিয়াম সালফাইড আবার সিলিকনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করতেছে। এখন এখানে ম্যাটার কি, ম্যাটার হচ্ছে এই যে দেখো এ বি সি, এ বি সি কি, কত মোল, কত মোল এই সিলিকন অক্সাইড বিক্রিয়া করবে, এটা ফিক্সড না, এটা ফিক্সড না। কেন ফিক্সড না, এক এক গ্লাসের জন্য এক এক রকম। তোমার মোবাইলের যে গ্লাস, এই গ্লাসের সাথে তোমার ওই জানালার গ্লাসের তো কি নাই, মিল নেই। আবার জানালার গ্লাস যেটা, এই তোমার যে পানি খাওয়ার যে গ্লাস, ওইটা আবার একরকম না, সবগুলোই গ্লাস। এক একটার এক এক রকম অনুপাত ব্যবহার করে এক এক রকমের গ্লাস কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। বুঝতে পারছি, এক একটার পোর্শন এক এক রকম, এক একটা এক এক রকম ব্যবহার করে তোমার এই ধরো জানালার যে গ্লাস, এটা যে তাপমাত্রা কি হবে, গলে যাবে, গলনাঙ্ক যেটা, আর তোমার কাঁচের গ্লাসের গলনাঙ্ক হয়তো বা একরকম না, এটা বললো ফিক্সড কোন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নাই। তো দেখো নমনীয় কাচকে ক্যালসিয়াম সোডিয়াম অক্সাইড আর সিলিকন অক্সাইড, সিলিকন পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, বোরোসিলিকেট কাচকে, এই লেড কাচকে, এইগুলা দ্বারা কি করা হয়, সংকেত দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অনেক রকমের কাচের কোয়ালিটি আছে, এটা হচ্ছে নমনীয় কাচ, এটা হচ্ছে বোরোসিলিকেট ক্লাস, এটা হচ্ছে নিষ্ক্রিয় বোরোসিলিকেট, যেটা সোডিয়াম পটাশিয়াম অক্সিজেন ক্যালসিয়াম, কি সংকেত লিখছে বাবারে বাবা, এটা ক্যালসিয়াম অক্সাইড, আবার A+B সিলিকন অক্সাইড, A+B মানে হচ্ছে অ্যাকচুয়ালি মোল সংখ্যা, আর কিছুই না। তাহলে দেখো এই যে এই অক্সাইড যেটা,
সিলিকন অক্সাইডের এই পোর্শন যেটা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম পটাশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এই পোর্শন যেটা এটাকে বলা হয় বোরোসিলিকেট। এটা দিয়ে হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্লাস বলতে এটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে ইউজ করি। এটা তোমার জানার জন্য বলতেছি, আমরা পরীক্ষা খাতা লিখতে হবে না, এটা ল্যাবরেটরিতে ইউজ করি আমরা। মানে এটার সাথে কোনো অ্যাসিড খাটটার এগুলো বিক্রিয়া করে না। বাট তোমার এই যে নমনীয় কাঁচ বলো লেড কাঁচ বলো এগুলোর সাথে যে কোনো কেমিক্যালের কি হয়ে যেতে পারে, বিক্রিয়া করতে পারে। আর এটা হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয়, এর সাথে সাধারণত কোনো আহ, কি কেমিক্যাল বিক্রিয়া করে না, এটা খুবই আইসোলেটেড থাকা হয়। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মূল রিয়েকশন। এই তিনটা হচ্ছে আমাদের মূল রিয়েকশন, ক্যালসিয়াম অক্সাইড কার্বনের সাথে ক্যালসিয়াম কার্বনেটের সাথে সোডিয়াম কার্বন ক্যালসিয়াম কার্বন সোডিয়াম সালফেট। আর সোডিয়াম সালফেটের এই রিয়েকশনটা মূলত তিনটা ধাপে হয়। এই তিনটা ধাপ হচ্ছে এইটা, এই চারটা রিয়েকশন আমাদেরকে প্র্যাকটিস করে শিখতে হবে আর কি। বুঝতে পারছি? তাহলে পরেরটা কি বলা হয়েছে? পরেরটা বলা হয়েছে রাজশাহী বোর্ড 16 সি থেকে কিভাবে ডি পুনরুত্থান। এখানে কোনটা সমস্যা, গরুর গ না ঘোড়ার গ? লাস্টেরটা। লাস্টেরটা। সি থেকে কিভাবে বি পুনরুদ্ধার করা যায়। সি কি? ব্যবহৃত কাগজ। আর বি হচ্ছে নতুন কাগজ। পুরান কাগজকে কিভাবে রিসাইক্লিং প্রক্রিয়া আবার কি করা যাবে, নতুন কাগজে পরিণত করা যাবে। এটা তো মানে আমি কাগজ পেপার তো আমি তোমাকে পড়াইছি, পড়াইছি না? পেপার পড়াইছি। রিসাইক্লিং করতে হবে কি, মানে ধরো আমরা যে ওই বাঙালিওয়ালার কাছে খাতা বিক্রি করে দিই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই খাতা কই যায়? ওই খাতা তো সে বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে সেইটাকে আবার ইউজ করে। যদি ইউজ না করে তাহলে তো গাছ কাটতে কাটতে দুনিয়া খালি করে ফেলতে হবে। কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করে, ওই কাগজটাকে সে এটাকে আবার সফট করে ফেলবে। সফট করবে মানে এটাকে বিভিন্ন দ্রাবকে বা দ্রবণ তৈরি করে ফেলবে, করে সেখান থেকে কালারটা নষ্ট করা হবে। কেমিক্যাল দিয়ে কি করা হবে, কালার। তুমি তো কাগজে লিখে ফেলছো, তাই না? কালার হয়ে গেছে না, এই কালারটাকে ডিমিনিশ করতে হবে। ডিমিনিশ করে এটাকে আবার সে নতুন করে পেপার শিট তৈরি করবে। তখন আগের মতো একদম নতুন ওই ফকফকা সাদা কাগজ অথবা হয় না, কিন্তু ওই যে নিউজ প্রিন্ট হয়। যেমন মনে করো তোমার যে খাতায় লিখো ওইটার কালার আর তোমার বইয়ের গাইডের কালারটা কি একরকম? না। গাইড গুলো কিরকম কালসে কালসে টাইপের হয় না? হ্যাঁ। এর কারণ কি? এর কারণ হচ্ছে সব দিক দিয়ে ঠকেছে। সব দিক দিয়ে ঠকাইছে। এটার কারণ হচ্ছে এগুলা রিসাইক্লিং করা কাগজ, ঠিক আছে? রিসাইক্লিং কাগজ, তো এই কারণে এগুলোতে এই কালারটা একটু ভিন্ন রকম হয়। তো এছাড়া আরো অনেক কাজে কাগজ ব্যবহার করা হয়। যেমন মনে করো এই কাঁচ, বড় বড় থাই গ্লাস গুলো যখন কি করা হয়, এই আনা নেওয়া করা হয়, তো প্রত্যেকটা থাই গ্লাসের আগে পরে কাগজ পেপার শিট দেওয়া হয়, ঠিক আছে? যেন কি না হয়, একটা কাঁচের সাথে একটা কাঁচ ঘষা না খায়, ঠিক হ্যাঁ। আছে? এরপরে মনে করো কি ইউজ করা হয়, যে তুমি সিরামিক্স এর দোকানে দেখবা তোমার প্লেট বাটি গুলা কাগজ দিয়ে মোড়ানো থাকে, তাই না? সেখানে ইউজ করা হচ্ছে নিউজ পেপার প্রিন্ট করা হচ্ছে, যেটা নিউজ পেপার যে আমরা পড়ি, সেই নিউজ পেপারের কাগজটাও দেখবা যে অনেক ময়লা। ময়লা বলতে সেখানে হ্যাঁ। হ্যাঁ। কিছু আঁশ 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 থাকে। তো এগুলো হ্যাঁ। রিসাইক্লিং কাগজ অ্যাকচুয়ালি। এছাড়া তো মনে করো যে বিভিন্ন কার্টুন তৈরি করা, হ্যাঁ, প্যাকেট তৈরি করা যে কাগজগুলো, এগুলো কোথা থেকে আসতেছে? তো সবই রিসাইক্লিং কাগজ। এগুলো যদি তুমি একদম নিউ ফ্রেশ ওই গাছের আইস থেকে তৈরি করতে চাও তাহলে তোমার অনেক কস্ট পড়ে যাবে, আর ওই কস্ট দিয়ে তুমি কিনবা না। এই কারণে রিসাইক্লিং করাটাই বেটার।
এখানে এটাই বলা হয়েছে কিভাবে আমরা আগে আগে জায়গায় ফিরে আসতে পারি। তো দেখি এখানে আমাদেরকে কি বলছে। ওই জুড়ে গেলাম। হ্যাঁ, এই যে দেখো কি বলা হয়েছে, অতঃপর একটি রিসাইক্লিং কারখানায় নিয়ে কাটার মেশিনে টুকরো টুকরো করে কাগজকে ট্যাঙ্কের মধ্যে ফেলা হয়, যেটা আমি বলছি। এটাকে আবার কি করা হবে, আবার দ্রবণ তৈরি করে ফেলা হবে। এটা কারণ কাগজ তৈরি করতে হলে তোমাকে এটাকে গলায় না, মিশিয়ে ফেলতে হবে। কি করে ফেলতে হবে, মিশিয়ে ফেলতে হবে। মিশিয়ে ফেলিয়ে এটাকে দ্রবণের মতো বানিয়ে ফেলতে হবে। তারপরে পানির প্রবাহ রাখা হয়, এতে কাগজে লেগে থাকা কাদা মাটি এগুলো কি হয়ে যাবে, ধুয়ে যাবে। মানে আগে হচ্ছে যে তুমি ময়লাটা পরিষ্কার করতেছো, কারণ তুমি ওই যে যাকে বিক্রি করছো সে তো এটাকে খুব সুন্দর করে রাখে না, সে তো এটাকে বস্তা টস্তা ভরে নিছে, বালি ময়লা এগুলো নিয়ে গেছে। তো আগে আগে এগুলোকে ফ্রেশ করতে হবে। এখান থেকে কাগজকে চলমান বেল্টের সাহায্যে রিফাইনিং চেম্বারে নেওয়া হবে, সেখানে কাগজকে টুকরোগুলো সূক্ষ্ম কণা পরিণত করা হয়, মানে একদম মিশে ফেলবে, শরবতের মতো বানায় ফেলবে কাগজ। ঠিক আছে, কাগজ একদম শরবত বানায় ফেলবে। তারপরে অনেকটা পেস্ট আকার, এরপরে এটাকে পানিটা কমাই ফেলবে, পানিটা কমাই কাগজটাকে কি করা হবে, পেস্টের মতো তৈরি করা ফেলা হবে, ঘনীভূত করা হবে এক কথায়। পেস্ট আকারে উৎপাদকে ব্লিচ করা হয়। ব্লিচ করা মানে কি, ব্লিচ করা মানে কি বলতো? ব্লিচ করা মানে হচ্ছে বর্ণহীন করা। ব্লিচ করা মানে হচ্ছে বর্ণহীন, মানে কালারটা নষ্ট করে দেওয়া হবে সাদা কালার বানানোর জন্য। ব্লিচ করে কালার, যে কালারটা আছে তোমার কাগজে, যে কালারিং করে ফেলছো তুমি, সবুজ কালার, হলুদ কালার, হ্যাঁ লিখে ফেলছো, ওই কালারটাকে নষ্ট করার জন্য ব্লিচ করা হবে। তো ব্লিচ করা হবে, ব্লিচিং পাউডার হিসেবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ইউজ করা, মানে ব্লিচিং পাউডার যেটা আর কি, CaOCl ব্লিচিং পাউডার যেটা। এবং পারঅক্সাইডও ব্লিচিং হিসেবে কাজ করে। আবার হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, মানে যত রকমের ব্লিচিং আছে সব রকমের ব্লিচিং এখানে ইউজ করা হবে একদম ফকফকা সাদা বানানোর জন্য। এরপর এতে সামান্য ফিলিং এজেন্ট যোগ করা হয়, করে সিলিন্ডার মেশিনে প্রেরণ করা হয়। সিলিন্ডারের ভিতরে এটি পানি অপসারণ করা হয়। তাহলে তোমার যে কাগজটা আছে সেটাকে তুমি পরিষ্কার করছো, সাদা বানায় ফেলছো, এবং এরপর এটাকে কি করছো, মানে এর ভিতর থেকে যত পানি আছে পানি শুষে নেওয়া হয়েছে সিলিন্ডারের মেশিনের মধ্যে। সিলিন্ডারে একদম চলে যেন পেপার স্টক সিলিন্ডারের উপরিভাগে জমা হয়। মানে পেপারের যে সলিড অংশটা সেটা তোমার উপরের অংশে জমা হবে, আর নিচে দিয়ে হচ্ছে পানিগুলো চলে যাবে, ছেঁকে ফেলার মতো এক প্রকার। বলছে কাগজ সহ সিলিন্ডারের বেল্টকে আরো কিছুক্ষণ ঘোরানোর ফলে সিলিন্ডারের স্পর্শে আসে এবং সেখান থেকে আরো একটি সিক্ত কাগজ স্তরকে সংগ্রহ করে নেয়। চাপ প্রয়োগের ফলে দুটি স্তর লেগে গিয়ে নতুন শীটের সৃষ্টি করে। তাহলে পুরাতন একটা শীটের সাহায্যে, পুরাতন একটা শীট মানে পাতলা শীট দেওয়া হয়, সেই শীটের মধ্যে নতুন তোমার যে পেপার গুলো তুমি তৈরি করছো সেগুলো কি হয়ে যায়, লেগে যায়। লাগার পরে এটাকে প্রেসার ক্রিয়েট করা হয়, প্রেসার দিয়ে সেটাকে মানে একটা শীটের মতো করে তৈরি করে ফেলে। তো এটাতে নতুন শীট, এই প্রক্রিয়ায় পূর্ণ চলতে থাকে, ফলে ভেজা শীট পাওয়া যায়। প্রাপ্ত শীটকে ফ্রেশ রোল স্টিম দ্বারা কি করা হবে, শুষ্ক কারক রোল, অবশেষে মসৃণ রোলার মেশিনের মধ্য দিয়ে শুষ্ক মসৃণ ও অপেক্ষাকৃত ভারী কাগজ যে শীটে কি করা হবে, তৈরি করা হবে। তাহলে একটা পাতলা শীট সে তৈরি করতে হয় আগে আমাদেরকে নতুন করে, সেটার মধ্যে এবার পুরাতন কাগজ পেপার গুলাকে লাগাইয়া প্রেসার দিয়ে বিভিন্ন বেল্টের মধ্যে এটাকে রোল করে নতুন পেপার শিট কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। বুঝতে পারছি? জি, বাট হচ্ছে নিউজ পেপার আর হচ্ছে গাইডের এই কাগজগুলা বাদে হচ্ছে যে কাগজগুলাতে আমরা লিখি ওগুলা কি তার মানে গাছ কাটি একদম নতুন কাগজ? এখানে হয়তো রিফাইনিং এর পরিমাণ কম আর নতুন কাগজের পরিমাণ বেশি। এখন কাগজ তো শুধু একজন গাছ থেকে হয় বিষয়টা এরকম না, গাছ হয়, বাঁশ হয়, নতুন করে দেখলাম কচুরি বানা, তারপরে কলা গাছের ওই যে ছোকরা যেগুলা ওগুলা, মানে এক কথা যেখানে ফাইবার আছে, যেখানে আইস আছে, আইস থেকে কাগজ তৈরি করা সম্ভব। বুঝতে পারছি? কি? এরপর মনে হয় আরো বেটার কোয়ালিটির পেপার কোনগুলা, টিস্যু পেপার গুলো আরো বেটার কোয়ালিটির না? ওখানে আরো কি করা হচ্ছে, আরো সফট করার জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করা এগুলা হচ্ছে। কিরকম করে?
তো টিস্যু তো বড় বড় শীট তৈরি করা হয়, টিস্যু বিশাল বিশাল লম্বা লম্বা, তুমি মানে শাড়ি শাড়ি হ্যাঁ দেখছি তো। শাড়ি যেরকম যে শাড়ি যেরকম সাইজের না, এরকম সাইজের শীট তৈরি করা হয় হ্যাঁ আমি দেখছি। এরপরে এগুলোকে কাটিং কাটিং করে বিভিন্ন শেপ দেওয়া হয়। এরপরে এখানে কি বলা হয়েছে, উদ্দীপকের প্রথম বা শেষেরটা, উল্লেখিত শিল্পে বায়ু দূষণ রোধ করা যায়, এটা তো না। এখানে কোনটা বলো? এই রাষ্ট্রেরটা। শিল্প কোনটা? টেক্সটাইল, টেক্সটাইল শিল্প মানে হ্যাঁ হ্যাঁ। পোশাক শিল্প। তো এখানে বায়ু দূষণ কিভাবে রোধ করা যায়? এখানে বলা হয়েছে উদ্দীপক উল্লেখিত বায়ু দূষণের তিনটি স্তর আছে। একটা হচ্ছে প্রভাবীয় রূপান্তর, দ্রবীভূতকরণ, সূক্ষ্ম সাকরি। তাহলে প্রভাবীয়করণ কিভাবে? প্রথম ধাপ বলেছে, এই ধাপে বিজারণধর্মী প্রভাবক যেরকম প্লাটিনাম, লেড, রোথিয়াম এগুলো ব্যবহার করে হাইড্রোকার্বনযুক্ত কিছু সংকর ধাতু কার্বন মনোক্সাইড ব্যবহার করা হয়। মনে করো নাইট্রোজেনের যে গ্যাসগুলো আছে অ্যামোনিয়াতে পরিণত করা হয়। তাহলে দেখো আমরা এই যে পরিবেশের মধ্যে যে নাইট্রোজেন যেগুলো রিলিজ করে, যেগুলো কি রিলিজ করে? নাইট্রোজেন। তো নাইট্রোজেন তো অ্যাকচুয়ালি খুবই ক্ষতিকর। তো এটা থেকে বেটার উপায় কি, নাইট্রোজেনকে যদি তুমি অ্যামোনিয়া বানায় ফেলতে পারো, ঠিক আছে, অ্যামোনিয়া বানায় ফেলে সেটা কিন্তু আমার মানে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে। নাইট্রোজেন থেকে যদি আমি কি তৈরি করে ফেলতে পারি? অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়া কিন্তু আমার এবার কাঁচামাল, এটা কিন্তু আমার কাঁচামাল। কিসের কাঁচামাল? অনেক শিল্পের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমার কি হয়, কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, কেমিক্যাল র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হবে। অনেক জায়গায় কিন্তু আমার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার আছে। তাহলে আমি যদি নাইট্রোজেনকে ব্যবহার করতে পারি, বা এই নাইট্রোজেন থেকে যদি আমি ইউরিয়া তৈরি করে ফেলতে পারি, তাহলে আমার কাজ হয়ে গেছে, তাই না? নাইট্রোজেন থেকে আমি ইউরিয়াও আসতে পারি, নাইট্রোজেন থেকে আমি অ্যামোনিয়াতেও যেতে পারি। এই দুইটা যদি আমি করে ফেলতে পারি তাহলে তো আমার ওয়েস্ট, ময়লা, যেটা ময়লাকে আমি কাজে বন্ধ করেছি। কিন্তু নাইট্রোজেন কিন্তু ক্ষতিকর, নাইট্রোজেন কিন্তু কি ক্ষতিকর। ক্ষতিকর। তো আমার উপায় কি, অনুঘটক বা প্রভাবক, প্লাটিনাম, লেড, রোথিয়াম এগুলো ব্যবহার করে কি করতে পারি, নাইট্রোজেনকে বিজারিত করে অ্যামোনিয়াতে পরিণত করা যায়। আরেকটা উপায় কি, আরেকটা উপায় হচ্ছে জারক প্রভাবক, যেরকম প্লাটিনাম, রুবিডিয়াম, ইরিডিয়াম এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, ব্যবহার করা হয়। অবশ্য আধুনিককালে এর পরিবর্তে কোবাল্ট, ক্রোমিয়াম, কপার, নিকেল, আয়রন এগুলো ব্যবহারও করা হচ্ছে। এসব জারক পদার্থ অক্সিজেনের উপস্থিতিতে কার্বন মনোক্সাইডকে হাইড্রোকার্বন সমূহকে জারিত করে কার্বন ডাইঅক্সাইডে ও পানিতে পরিণত করতে পারে। তাহলে দেখো আমার বাই প্রোডাক্ট কি কি আসতেছে, আমার বাই প্রোডাক্ট আসতেছে নাইট্রোজেন, আসতেছে, কার্বন মনোক্সাইড আসতেছে। দুইটাই খুবই ক্ষতিকর। মানে ক্ষতি তো বাবা সবকিছুরই আছে, তাই না? এখন ক্ষতির তো একটা লিমিটেশন আছে। এখন মনে করো যে তুমি কি করবা, তুমি কারোর ক্ষতি করতে চাও, এখন একটা আছে যে তাকে তুমি পিটাইলা, আর একটা আছে তুমি তাকে মারি ফেললা। তো দুইটার লিমিটেশন আছে না, মারি ফেলা থেকে তো পিটানো ভালো, ঠিক না? তো সিমিলার, মানে আমার এখন ইন্ডাস্ট্রি থেকে তো বর্জ্য পদার্থ উৎপাদন হবেই, এটা স্বাভাবিক। ইন্ডাস্ট্রি থেকে বর্জ্য পদার্থ উৎপাদন হবে, এটা স্বাভাবিক। তো আমার নাইট্রোজেন যেহেতু, নাইট্রোজেন যে পদার্থ বা কার্বন মনোক্সাইড যে পদার্থ, এটা খুবই বেশি ক্ষতিকর। আমি নাইট্রোজেনটাকে চাচ্ছি অ্যামোনিয়া বানাই দিতে, আর কার্বন ডাইঅক্সাইডটাকে চাচ্ছি কার্বন মনোক্সাইডকে চাচ্ছি কার্বন ডাইঅক্সাইড বানাই দিতে। কারণ পরিবেশের মধ্যে কিন্তু প্রচুর কার্বন ডাইঅক্সাইড এমনিও আছে। আর এই কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা কিন্তু আমি উদ্ভিদ দ্বারা কি করতে পারি, প্ল্যান্ট দ্বারা শোষণ করাইতে পারি। কিন্তু কার্বন মনোক্সাইড কি প্ল্যান্ট শোষণ করে? করে না। কথা বুঝতে পারছো? হ্যাঁ। কার্বন মনোক্সাইড কিন্তু উদ্ভিদ গ্রহণ করে না। তো তুমি কার্বন মনোক্সাইডকে পরে কমাবা কিভাবে, পরিবেশের মধ্যে কার্বন মনোক্সাইড কমাইবা কিভাবে? আর এটা সবচেয়ে বড় সমস্যা, যেটা ক্যান্সার তৈরি করে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাকে ক্যান্সার তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড তো ক্যান্সার তৈরি করে না। হ্যাঁ, এটা শুধু ওই গ্লোবাল ওয়ার্মিং এর সমস্যা।
সেটা বাঁচানোর জন্য আমার গাছ লাগাইলে আমার হয়ে যায়। তো কার্বন মনোক্সাইডের জন্য তো আমি এটা করতে পারবো না। সিমিলারলি আমার নাইট্রোজেন গ্যাস, এটা তো খুবই ক্ষতিকর, অ্যাসিড বৃষ্টি। নাইট্রোজেন গ্যাস কিসের জন্য খুব সমস্যা? অ্যাসিড বৃষ্টি। মানে অ্যাসিড বৃষ্টি থেকে বাঁচার জন্য আমার অ্যামোনিয়া গ্যাস যদি আমি বানাই ফেলতে পারি, সেটাকে আমি কাঁচামালে আমি ইউজ করতে পারবো, এটা লাভজনক। তাহলে এটাই করা হচ্ছে যে আমি একটা হচ্ছে জারক গ্রুপে ব্যবহার করে, বিজারক গ্রুপে ব্যবহার করে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করতে পারি। আর জারক গ্রুপে কার্বন ডাই অক্সাইড, আমি মনে হয় তোমাকে বলছি কখনো, জারিত করা, জারিত করা, জারিত করা মানে হচ্ছে অক্সিজেন যোগ করা। বিজারিত, বিজারিত করা মানে হচ্ছে অক্সিজেন বিয়োগ বা হাইড্রোজেন যোগ, এটা হচ্ছে বিজারণের কাজ। বিজারিত করা মানে হচ্ছে অক্সিজেন বাদ দেওয়া বা হাইড্রোজেন যোগ করে দেওয়া, এটা হচ্ছে বিজারণের কাজ। ঠিক আছে? তুমি দেখো সালফার ডাই অক্সাইড যখন থাকে তখন এখানে কত +4, তাই না? আর সালফার ডাই অক্সাইডে +6 না? হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে কি হয়েছে? +4 থেকে +6 কি হয়েছে? জারিত হয়েছে না বিজারিত হয়েছে? বিতাড়িত হয়েছে। একই ডাবো ধরে যার সংখ্যা বাড়ছে, ইলেকট্রন ত্যাগ করছে। +4 ছিল, সে +6 হয়েছে, তাহলে কি হয়েছে? হ্যাঁ, বাম থেকে ডানে গেছে, এটা কি হয়েছে? কথা বলেন। বাড়ছে। হ্যাঁ বাড়ছে, তাহলে এটা জারিত হয়েছে না বিজারিত হয়েছে? জারিত হয়েছে। জারিত হয়েছে। তাহলে দেখো জারিত হওয়ার কারণে তার অক্সিজেন কি হয়েছে, বাড়ছে না কমছে? এখানে বেশি অক্সিজেন, এখানে বেশি অক্সিজেন বাড়ছে। অক্সিজেন বাড়ছে, এটাই তো বললাম যে জারিত হওয়া মানে হচ্ছে অক্সিজেন যোগ করা। যদি দেখো কারোর সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে বুঝবো সে জারিত হয়েছে। সে কি হয়েছে? জারিত। জারিত হয়েছে। আর যদি অক্সিজেন কমে যায়, তার মানে বুঝবা যে সে বিজারিত হয়েছে। আর যদি দেখো হাইড্রোজেন যোগ বাড়ছে, তাহলে বুঝবা সে কি হয়েছে, তাহলে বুঝবো বিতাড়িত। সে বিজারিত হয়েছে। তাহলে দেখো আমাদের ছিল নাইট্রোজেন, নাইট্রোজেন সে NH3 হয়েছে, তাহলে নাইট্রোজেন বাড়ছে না, সরি হাইড্রোজেন বাড়ছে না? হ্যাঁ, তাহলে সে বিজারিত হয়েছে না বিজারিত হয়েছে? বিতাড়িত। বিজারিত হয়েছে। আর আমাদের কার্বন মনোক্সাইড, সে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে, তাহলে অক্সিজেন বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে, তাহলে সে কি হয়েছে? জারিত। জারিত হয়েছে। তাহলে এমন নাইট্রোজেনকে বিজারিত করা হয়েছে আর কার্বন মনোক্সাইডকে জারিত করা হয়েছে। কাদের মাধ্যমে করা হয়েছে? প্রভাবকের মাধ্যমে করা হয়েছে। এখানে কে কি ইউজ করা হচ্ছে? প্লাটিনাম, রুথিয়াম, এদেরকে ব্যবহার করা হয়েছে। আর এখানে আগে এদেরকে ব্যবহার করা হতো, এখন ইউজ করা হয় আয়রন, নিকেল, কোবাল্ট, হ্যাঁ, এদেরকে ইউজ করা হয় জারেন করার জন্য। বুঝতে পারছি? ক্লিয়ার? জি। আচ্ছা, গলা বয়ে যায়। দেখি সে ট্যানিং, হ্যাঁ। ট্যানিং, এই যে এখানে কি করা হয়েছে, এই যে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম আয়ন তৈরি করছে। সেই ক্রোমিয়াম আয়ন পানির সাথে বিক্রিয়া করে ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম আয়ন তৈরি করছে। সেটা গিয়ে আবার ক্রোমিয়াম অক্সাইড তৈরি করছে, সেটা গিয়ে যে প্রোটিনের সাথে বন্ধন তৈরি করছে। আমরা পড়ছি না? কোথায় পড়ছি? এই যে ক্রোমিয়ামের সাথে প্রোটিনের যে ট্যানিং করা হয়েছে বলছিলাম, এই ট্যানিংটা কিভাবে করা হয়েছে? এই ট্যানিংটাই হচ্ছে এটা, এই পদ্ধতিটাই হচ্ছে ট্যানিং পদ্ধতি।
মানে এখানে ট্যানিং কে কি করা হয়েছে পুরাটা ব্যাখ্যা করা হয়েছে আর কি, ট্যানিং এর ব্যাখ্যাটা বড় করে লেখা হয়েছে, বুঝতে পারছি। প্রথমে ক্রোমিয়াম সালফেট ক্রোমিয়াম আয়ন তৈরি করছে, সে আয়নটা পানির সাথে বিক্রিয়া করে হেক্সা কি ক্রোমিয়াম আয়ন তৈরি করছে, হেক্সা ক্রোমিয়াম আয়ন আবার ক্রোমিয়াম অক্সাইড তৈরি করছে, ক্রোমিয়াম অক্সাইড পুরা প্রোটিনের যে চেইনটা আছে চেইনটাকে ভাঙছে, বুঝছি। জি। কাজ কাজের তো বললাম, এই যে এখানে বইতে বিস্তারিত দিছে ওইখানে শর্ট করে লিখছে আর কি, সোডিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট সিলিকন। তো বই গাইড এমন কি করছিল, সোডিয়াম সালফেটের সাথে একবার বিক্রিয়া দেখাইছে, ক্যালসিয়াম সালফেটের সাথে আরেকবার বিক্রিয়া দেখাইছে, আর সোডিয়াম সালফেটের সাথে আরেকবার বিক্রিয়া দেখাইছে, তিন ভাগে দেখাইছে আর কি। এই যে এটা প্রিভিয়াস, এই যে এটা সোডিয়াম কার্বনের সাথে একটা বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনের সাথে একটা বিক্রিয়া, সোডিয়াম সালফেটের সাথে আরেকটা বিক্রিয়া। তো বইতে এই দুইটা বিক্রিয়াকে এক করে ফেলছে, এই দুইটা বিক্রিয়াকে পাশাপাশি লিখছে আর কি, কথা বলছে। এই যে এই দুইটা বিক্রিয়াকে পাশাপাশি লিখছে তারা, এই যে এটা কোনটা লিখলে ভালো হবে? গাড়িটা লিখো, গাড়িটা ভাঙে ভাঙে লিখছে তো বুঝাইতে সুবিধা হবে তোমার, এখানে তো বিস্তারিত বলছে। এরপরে এই যে এই কথা তো বইয়ের মতো সিমিলার, এই জায়গাটা নমনীয় কাজের জন্য কোনটা, বোরেক্স বোরেক্স কাজের জন্য কিরকম হবে আর লেড কাজের জন্য কিরকম হবে, এটা তো দুই জায়গায় সিমিলার। বিভিন্ন রকমের কাজ, কাজের নকশা, ইপিটি না, ইপিটি হচ্ছে আমার যে কি থাকে, ইপিটি হচ্ছে কি, ইপিটি হচ্ছে যে আমার একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির মধ্যে কতটুকু কি করা হয়েছে এখানে, হ্যাঁ কি পরিমাণ আমার বজ্র পদার্থ কি হচ্ছে উৎপন্ন হচ্ছে, এর একটা পরিমাণ বা এর বিশুদ্ধতা, এর নির্ধারণ করার সিস্টেমটা হচ্ছে কি ইপিটি আর কি। দেখে এখানে বলা হয়েছে ইপিটি হলো আধুনিক চিন্তার গ্রিন কেমিস্ট্রি 12টি নীতি অন্যতম। আমরা গ্রিন কেমিস্ট্রি যেটা পড়ছি ওইখানে যে 12টা নীতি আছে সেগুলো ইপিটি দ্বারা নির্ধারিত। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, প্রভাবন প্রক্রিয়া, জীব প্রযুক্তি প্রয়োগ, তারপরে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং কোথা থেকে চলে আসলো এখানে, আয়ন রিসাইক্লিং, অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, কপার রিসাইক্লিং, কাঁচ রিসাইক্লিং, পেপার কাগজ প্লাস্টিক রিসাইক্লিং। আচ্ছা তাহলে ইপিটি কি বলছে এখানে আবার দেখি, বলছে রাসায়নিক শিল্প কারখানায় বজ্র পানি বা তরল পদার্থ জৈব অজৈব পদার্থ মিশ্রিত থাকে, এই বজ্র পানি কি লিখছো বুঝতে তো জানা। আচ্ছা এইসব কলকারখানায় ইফুয়েন্ট থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় কি এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নাকি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ইফ্লুয়েন্ট, আচ্ছা প্ল্যান। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কারখানায়, মানে এই যে আমার একটা ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ বজ্র পদার্থ তৈরি হবে, এই যে একটা আমার সাপোজ একটা ইন্ডাস্ট্রি আছে এখান থেকে আমার কিছু পরিমাণ গ্যাস তৈরি হবে, কিছু পরিমাণ ওয়াটার ওয়েস্ট হবে, আমার যে মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্টের সাথে সাথে দেখা যায় কিছু পরিমাণ বাই প্রোডাক্ট তৈরি হয় যেটা আমার প্রয়োজন নাই, কিছু পরিমাণ বাই, এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেটা যে তুমি যেটা চাইবা শুধু সেটাই উৎপন্ন হবে আর কিছু উৎপন্ন হবে না, বাই প্রোডাক্ট তৈরি হয়। এখন আমার মেইন প্রোডাক্ট তো আমার দরকার, এটা তো আমি বিক্রি করব, বিক্রি করে লাভ করব। এই যে গ্যাস, এই যে ওয়াটার,
আর এই যে বাই প্রোডাক্ট, এই তিনটাকে আমি কি করব? এটাকে কি আমি ডিরেক্ট পরিবেশে উন্মুক্ত করে দিব, বাই প্রোডাক্ট কি ফেলে দিব? এই তিনটাকে আমি কতটুকু সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারতেছি, সেটাই হচ্ছে আমার এই ইন্ডাস্ট্রির পরিবেশগত দিককে কি করা, মানে পরিবেশ কতটুকু হুমকি স্বরূপ বা আমার ইন্ডাস্ট্রিটা কতটুকু পরিবেশ বান্ধব, সেটা আমার কি করবে, ডিপেন্ড করবে। তো আমি এই গ্যাসকে আমার পরিশোধিত করতে হবে, এই ওয়াটারটাকে ক্লিন করে ফেলতে হবে, আর এই বাই প্রোডাক্টকে আমার আবার নতুন কিছুর র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করাইতে হবে। এছাড়া আমি ইন্ডাস্ট্রি দিতে পারবো না, বাংলাদেশে না, দুনিয়ার কোনো জায়গায় আমি এই ইন্ডাস্ট্রি দিতে পারবো না। আমাকে দেখাইতে হবে যে আমি একটা কিছু বানাচ্ছি, সেখান থেকে আমার এই গ্যাসটি উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসটা আমি সরাসরি প্রকৃতিতে ছাড়বো না, সেটাকে আমি একটা প্রসেস করব। আমার যে ওয়াটার, যেটাকে আমি নদীতে ফেলবো, সেই ওয়াটারটাকে আমি ক্লিন করে তারপরে নদীতে ছাড়বো। আর বাই প্রোডাক্টটাকে আমি কি করতে পারবো, নিজে কোনো কিছুতে ব্যবহার করব, অথবা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করতে পারবো, বা অন্য কোনো কারখানায়, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে সেটাকে ব্যবহার করা যাবে, এরকম কিছু আমি দেখাইতে হবে। আদারওয়াইজ আমি এই প্রোডাক্টটা কি করতে পারবো না, মানে এই প্রোডাক্টের উৎপাদন আমি শুরু করতে পারবো না। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির নিয়ম, যদিও বাংলাদেশ এগুলো মানে না। তো দেখো চন্দ্রনগর কি চন্দ্রকোনার পেপার মিলে গেলে তোমরা দেখতে পাবে পেপার মিলে কর্ণফুলী কি বুড়িগঙ্গা দূষণ করছে, ঢাকার বুড়িগঙ্গায়, এটা বলছে বাংলাদেশে তো এগুলো হয় না। ইপিটি হলো আধুনিক চিন্তা ভাবনা। তো আমরা কি করতে পারি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করতে পারি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করলে কি হবে, আমার এই যে পানিটা আছে, আমার এই যে পানিটা আছে ওয়েস্ট, এটার মধ্যে কি আছে, এই ধাতু আছে, তাই না? এম প্লাস মানে যে কোনো ধাতু হইতে পারে, লিথিয়াম ধাতু থাকতে পারে, সোডিয়াম ধাতু এটার মধ্যে মিশ্রিত থাকতে পারে, হ্যাঁ, লেড ধাতু থাকি যেতে পারে, আর্সেনিক থাকতে পারে, সবচেয়ে ক্ষতিকর, মার্কারি, লেড থাকতে পারে, ক্রোমিয়াম ধাতু, ক্ষতিকর ধাতু থাকতে পারে। মানে এই ধাতুগুলোকে আমি কি করতে পারি, ধাতুগুলো তো আমি পানি থেকে, এটা তো পানিতে দ্রবীভূত, তো আমি এগুলাকে কি করতে পারি, আমি এগুলাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, ইলেকট্রোলাইসিস, আমরা ইলেকট্রোলাইসিস করছি না, তড়িৎ দাব দেওয়া হবে, এখানে অ্যানোড ক্যাথোডের মধ্যে কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। ইলেকট্রোলাইসিস করে এগুলাকে কি করতে পারি, আটকে ফেলতে পারি। ওকে, প্রভাবন, প্রভাবন প্রক্রিয়া একটু আগে আমরা দেখছি, এই যে আমার গ্যাস তৈরি হচ্ছে, এখানে নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, আমি এখানে একটা প্রভাবক লেড ইউজ করে এটাকে আমি, সরি, প্লাটিনাম ইউজ করে কি করলাম, এই অ্যামোনিয়া পরিবেশন না ছেড়ে, সরি, নাইট্রোজেন পরিবেশন না ছেড়ে অ্যামোনিয়া গ্যাস বানিয়ে ফেললাম সেটাকে। আমার এখান থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হওয়ার কথা, সালফার গ্যাস, সালফার গ্যাস খুবই ক্ষতিকর। আমি এখান থেকে কি করলাম, এটাকে সালফাইড, মানে মনে করা যায় কি, সোডিয়াম সালফেটে কনভার্ট করে ফেললাম, সেটাকে পরে আমি কোনো কিছুতে ইউজ করলাম। হ্যাঁ, এরকম আমার যে গ্যাসগুলো আছে সেগুলোকে আমি প্রভাবকের মাধ্যমে কি করতে পারি, রিইউজ করতে পারি, বা অন্য কম ক্ষতিকর পদার্থে পরিণত করতে পারি। এই যে দেখো, প্রভাবক ব্যবহার করে এবং একটি সঠিক ফর্মুলা বাণিজ্যিক স্বার্থে গোপন রাখে। দেখো গোপন রাখে মানে কেন, কারণ আমি জানি যে, এই যে দেখো কি বলছে, ক্ষতিকর গ্যাস সমূহকে, ক্ষতিকর জৈব পদার্থ সমূহকে যেরকম কার্বন মনোক্সাইড, পানি, অ্যামোনিয়া গ্যাসে পরিণত করার জন্য পদ্ধতি ব্যবহার করা হয়। তো দেখো কেন ফর্মুলাটা গোপন রাখি, কারণ আমি কি ফর্মুলা ব্যবহার করে আমার এগুলা মেনটেন করতেছি, এটা তো আমার ব্যবসার বিষয়, আমি তো আরেক কোম্পানিকে এগুলা বলবো না, তাই না? তাহলে সেও তো আমার থেকে বেশি লাভ করে ফেলবে না হলে, মানে অ্যাকচুয়ালি একটা কোম্পানির মূল খরচ হয় এগুলোর পিছনে, প্রোডাক্ট বানাইতে অত খরচ লাগে না। এবারে কি জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি মানে কি, এই যে মনে করেন আমি যে এই ওয়াটারটাকে কি করব, পিউরিফাই করব, এই ওয়াটারটাকে পিউরিফাই করার জন্য আমি কেমিক্যাল ইউজ করতেছি, এটাকে কেমিক্যাল ইউজ না করে আমি যদি কি করি, আমি যদি সাপোজ ফাঙ্গাস ইউজ করি, ফাঙ্গাস ফাঙ্গাস ইউজ করলে কি করতে পারবো, আমি এই ওয়াটারটাকে ক্লিন করতে পারবো, তাহলে আমার খরচ কম পড়তেছে, বাট আমার এটা জীব প্রযুক্তি ইউজ হচ্ছে। বা আমি এখানে বায়োডিগ্রেডেবল কেমিক্যাল ইউজ করতে পারি, যেটা পরিবেশের মধ্যে মিশে যাবে। আমার দেওয়া যায় না। ধর বায়োডিগ্রেডেবল একটা প্রোডাক্ট আমি ইউজ করলাম, সেটা আমার কি লাগবে না, খরচ কম লাগবে। এরপর আমি আর কি ইউজ করতে পারি, আয়রন রিসাইক্লিং। তোমার আয়রন ইন্ডাস্ট্রিতে কি করা হচ্ছে, তুমি পুরাতন আয়রন গুলোকে আবার রিসাইক্লিং করো, পুরাতন অ্যালুমিনিয়ামকে রিসাইক্লিং করতে পারো, কপারকে রিসাইক্লিং করতে পারো,
তাহলে নতুন করে তোমার কস্ট কমে যাবে। এই হলো আমার ম্যাটার। তাহলে এছাড়া আগে যতগুলো টপিক আছে সবগুলো ক্লিয়ার? দেখতে হবে বাসায়। হ্যাঁ দেখতে হবে, না দেখলে তো হবে না, আপনি তো দেখেন না, সমস্যা তো সেই জায়গায়। তো পুরো টপিক যেগুলো আজকে আপাতত আলোচনা করছি এগুলোকে বাসায় আরেকবার দেখবা, ঠিক আছে? ওকে। আর বাকি ওই রিসাইক্লিং বাকিগুলা যে আছে ওগুলা কি করবো? রিসাইক্লিং গুলো পড়বা, এখন রিসাইক্লিং গুলো তো আমি এখন নতুন কিছু নাই, দেখাইলাম তো সবগুলাই। কপার রিসাইক্লিং, আরেকটা আছে হচ্ছে রিসাইক্লিং এর গুরুত্ব সবগুলার আছে। এই যে এটা, এগুলো পড়ে নাও না, হ্যাঁ পড়লে ওদের পড়লে পিছনে অনেকগুলো আছে, ওগুলো কি সবগুলো পড়তে হবে? সবগুলোর মধ্যে কি কি আছে এখানে? এই একই ভাবে হচ্ছে আয়রন, তারপরে কপার, কাঁচ, গ্লাস, তুমি কি কি পড়তেছো? পরিবেশিত তুমি কাগজ। প্লাস্টিক, আমি বলি তুমি প্লাস্টিক পড়বা, পেপার পড়বা, গ্লাস পড়বা, আয়রন পড়বা। এই আয়রন, গ্লাস, পেপার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস্টিক। বুঝতে পারছি? আর এগুলো তো জি। আহামরি এত প্রেশার দেওয়ার দরকার নাই। মোটামুটি এক ধারণা নিয়ে নতুন আমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো আগে কভার করো। কারণ এখান থেকে কয়টা কোশ্চেন আসবে কি আসবে এটা তো আমি শিওর না, আর তুমিও শিওর না, কেউই শিওর না, কারণ এগুলো বহুত বছর আগে আসছিল। আর যেগুলো আমার শিওর আসবে সেগুলো আগে আমার কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা।